আমরা আজকে চায়না ওষুধটা শুরু করছি। চায়না, এটা নিয়ে বেশ ভালোই আপনারা জানেন এই ওষুধটা সম্পর্কে, এবং আশা করছি বেশ ব্যবহারও করেছেন, রেজাল্টও পেয়েছেন। আমি শুধুমাত্র যে পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো প্রতিটা প্র্যাকটিশনারের জন্য প্রয়োজন, এই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। এতে আপনাদের প্র্যাকটিস আরো সুন্দর হবে। চায়না কোথা থেকে উৎপত্তি, কিভাবে উৎপত্তি, এগুলো বিষয় নিয়ে বলে সময় নষ্ট করব না। কারণ এগুলো সম্পর্কে আপনারা জানেন, জীবনের প্রথম যে ম্যাথমেটিকা পড়েছেন, সেই ম্যাথমেটিকাতে এই বিষয়ে আপনারা জেনেছেন। তবে অকপটে স্বীকার করতেই হয়, এই চায়নাই হলো আমাদের হোমিওপ্যাথির প্রথম ঔষধ, যা পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে পেয়েছিল সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টাকে, নীতি প্রকাশ করেছিল, যেখান থেকে বলা চলে হোমিওপ্যাথির উৎপত্তি, হোমিওপ্যাথির এত প্রচার প্রসার। তাই এই চায়নাকে আমাদেরকে ভালো মতো জেনে রাখতে হবে। আমি অনেকদিন আগে কিছু নোট থেকে বলছি, যেগুলোর উপরে আমি ব্যবহার করে বেশ রেজাল্ট পেয়েছি। প্রথম কথা যদি বলি, তাহলে এই ওষুধ কত জায়গায় আমরা ব্যবহার করতে পারবো, ওই ব্যবহারিক স্থানগুলো আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন আপনাদের সঙ্গে মিলবে আমার, পেট ফাঁপার জন্য আমরা ব্যবহার করি ক্লিনিক্যালি। এরপরে পাতলা পায়খানার জন্য আমরা ব্যবহার করি, বদ হজমের জন্য আমরা ব্যবহার করি এবং দারুণ রেজাল্ট পাই। ফ্লুইড লসের কারণে শরীরে রক্ত কমে গেছে, অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে ধ্বজভঙ্গ হয়েছে, মাথা ব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া, কমে যাওয়া, ইত্যাদি অনেক ধরনের, আরো এর বাইরেও আরো অনেক পয়েন্ট আছে, সেগুলোর উপরে এই চায়না বিশেষভাবে কাজ করে। তবে এই সমস্ত ক্ষেত্রগুলোর থেকে দুইটা ক্ষেত্রে সব থেকে, আমি তিনটা বলবো, ক্ষেত্রে চায়না সব থেকে ভালো কাজ করে। তার মধ্যে একটা হলো, কোন ফ্লুইড লসের কারণে যদি ফ্লুইড লসের কারণে যদি রক্ত শূন্যতা দেখা দেয়, জ্বরের পরে যে কোনো রোগের উৎপত্তি বা সঙ্গে নিয়ে যদি উৎপত্তি হয়। দ্বিতীয়ত হলো, রোগী যদি কানে শুনতে না হয়,
মানে যতগুলো জায়গায় কাজ করে সেগুলো মোটামুটি অনেকটাই বলেছি, বাকিটা বইয়ে দেখবেন। কিন্তু তার থেকেও যে 3টা পয়েন্টকে আমি আজকের এই ক্লাসে স্পেসিফিক ভাবে বলবো, সেই 3টা পয়েন্টের কথা বললাম। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট and foremost point about সিনকোনা, সেটা হলো পিরিওডিসিটি। পর্যায়ক্রমিক ভাবে বা পর্যায়ক্রমে। ফার্স্ট পয়েন্ট পিরিওডিসিটি, ফার্স্ট পয়েন্ট। এবং একদিন পর পর হোক, এই দিনের বেলাতেই, এক সপ্তাহ পর পর হোক দিনের বেলাতেই, এক মাস পর পর হোক দিনের বেলাতেই, কোনো একটা সময়ে ঘড়ির কাঁটা অনুযায়ী এই সাইনাস রোগের আবির্ভাব ঘটে। 2 নাম্বার পয়েন্ট হলো ওই যেটা বললাম, excessive loss of vital fluid, debility, great debility and prostration। জলজান্ত একটা যদি উদাহরণ দিই, এই যে কি বলতেছি, এক্সেসিভ লস অফ ভাইটাল ফ্লুইড, মন দিয়ে ধরেন, কিন্তু আপনারা এগুলা সব জানেন, কিন্তু আমি আপনাদের ওই জানা বিষয় একটু নাড়া দিচ্ছি আর কি। যেমন জমিতে পাট লাগানোর পরে গাছ উঠে, গাছের গোড়ায় ঘাস থাকে, ঘাসের থেকেও কিন্তু পাট গাছের শক্তি বেশি, তাই ও পাট গাছের সমান লম্বা হইতে পারে না, কিন্তু তারপরেও একজন কৃষককে ওই পাট গাছের গোড়ায় গিয়ে নাড়া দিতে হয়, ওই ঘাসগুলো ছিঁড়ে ফেলতে হয়, দিয়ে পাট গাছকে জানান দিতে হয় যে তোমাকে পরিচর্যা করা হলো। ঠিক আমি একজন কৃষক, হোমিওপ্যাথির কৃষক, আমার কাছে আপনারা হলো সেই পাট গাছের মতো, আপনারা শক্তিশালী, কিন্তু যেমন ওই যে অবাঞ্ছিত ঘাসগুলা নিচে আছে, এইরকম কিছু আপনাদেরকে আটকে ধরেছে, আমি ওগুলা খালি নিড়িয়ে দেব। ফলে আপনারা আপনাদের নিজের শক্তিতে বাড়বেন। আমি ডাক্তার সাহেব অতি সামান্য, অতি সংকীর্ণ একজন মানুষ, আমি আপনাদের ওই ইন্সপায়ারের সাথী, ওই যে একা একা বাড়তেছেন সেই সাথী হতে পেরে নিজেকে একটু ভালো বোধ করি আর কি, কিন্তু আপনাদেরকে শেখানোর মতো কোনো যোগ্যতা আমার নেই, অসম্ভব। মাস্টারি করা এত সহজ বিষয় না, আমি ওটা নাড়িয়ে দিচ্ছি, তাই বলছি ধরেন। জলজান্ত একটা উদাহরণ দিচ্ছি, একটা মা একটা বাচ্চাকে 2 বছর অবধি দুধ খাওয়ায়, বাচ্চাটা যদি আর একটু প্যান্দনি স্বভাবের হয় তো 2.5 বছর অবধি খায়, কেউ 3 বছর অবধিও খায়, এটা অস্বীকার করার কিছু নেই। এই যে বাচ্চাকে দুধ খাওয়াইতে গিয়ে একটা মায়ের অবস্থা কি হয়, ওই যে পাট গাছ থেকে যেমন শাঁসিগুলো খুলে নিলে একটা সিংটি হয়, শোলা হয়, একটা মায়েরও ওই শোলার মতন অবস্থা হয়। আমি কিন্তু কথাটা বলেছি এক্সেসিভ লস অফ ভাইটাল ফ্লুইড, ডেবিলিটি অর প্রস্ট্রেশন। যারা বাচ্চাকে দুধ খাইয়েছেন, এখানে মায়েরা আছেন,
তারা আমার কথাটা উপলব্ধি করতেছেন। যারা বাবা আছেন, আপনার সন্তানের মাকে অত্যন্ত আদর যত্নে টেক কেয়ারে রাখেন, তারা বুঝতেছেন। কিন্তু পুরুষ জাতির মধ্যেও এমন কিছু নোংরা পুরুষ জাতি আছে, যে পুরুষ জাতিগুলো মেয়ে মানুষগুলোকে বাঁশের লাঠি মোগর দিয়ে পিটায়। আমার ইচ্ছা করে ওই সব পুরুষ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার, না মেরে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। আবারও কিছু নারী জাতি আছে, রাগ করবেন না যারা মেয়েরা আছেন বা শুনছেন, আমি অবাস্তব বললে কাউন্টার দেবেন। আপনার বিয়ের পরে আপনার একমাত্র সম্বল আর কম্বল হলো আপনার হাজবেন্ড, কিন্তু আমি লক্ষ্য করি হাজবেন্ড তো জয় বাংলা হয়ে যাক, ওর ওই পারিশ্রমিকের টাকাটাই আপনার নজরে থাকে। আমি একটা রুগীর পরিবারের গল্প জানি, আমি আসছি পড়াতে, এগুলা বলে নিচ্ছি, এগুলা উপকারী জিনিস। ওই লোকটাকে মানে ওই মহিলার হাজবেন্ডটাকে, এটা তার মেয়ের থেকে আমার শোনা, মুরগি যদি রান্না করে, মুরগির পিঠের বরাবর যেগুলা হলো ওই যে খাঁচা বলি না, ওই পুরুষ মানুষটাকে সবসময় খাঁচা দেওয়া হয় খাইতে। কোনোদিন একটা লেগ পিস দেওয়া হয়নি, কোনোদিন একটা রানের টুকরা দেওয়া হয়নি। আমার মা আমার বাবাকে দেয় না, আমার মা এগুলা আগে তুলে আমাদেরকে খাওয়ায়। কিন্তু আমার এটা খুব কষ্ট হয়। কেন এই কথা জানতে পারলাম? ওই মেয়েকে আমি প্রশ্ন করেছিলাম, আপনার জীবনের সব থেকে বড় কষ্ট কি? উনি বলেছিল, আমি একা একা আপনাকে বলতে চাই। তখন এই গল্পটা আমার কাছে শেয়ার করেছিল। সত্যি ওটা একটা আদর্শ মেয়ে। আমার যদি ওটা মেয়ে হতো, আমার কলিজা খুলে দিয়ে দিতাম যে আমি ধন্য বাবা, তোর মতো একটা মেয়ে পেয়ে। মেয়েটা মাকে পছন্দ করে না এই রকম আচরণের কারণে। বলে যে আমরা খাই খাই ঠিক আছে, কখনো যদি তুলেও দিই, মা ওটা পরের বেলায় আমাদেরকেই দেয়, কিন্তু বলে তোর বাবাকে এগুলা খেতে হবে না, খেয়ে দিয়ে এত বড় হয়েছে। স্যার এগুলো আমার খুব খারাপ লাগে। কিছু মহিলা আছে যাদের ওই নজরটা ওই হাজবেন্ডের পয়সার দিকে, আমাকে একটা বাড়ি করে দিতে হবে, তুমি মরে গেলে আমার কি হবে, এই করতে করতে পুরুষ মানুষটার মাথাটাকে আর মাথা রাখে না। বাধ্য করে ওকে সুদ খাইতে, বাধ্য করে ওকে হারাম খাইতে। আরে বোন, আরে মা, আপনি পৃথিবীতে 18-40,000 বছর আগে আল্লাহ আপনার রিজিক ঠিক করে দিয়েছে, আপনি চাইলে ওর থেকে বেশি পাবেন না। আপনাকে মানুষের বাড়ি কাজ করে খেতে হবে, এটা লেখা আছে। আপনাকে আরেকজনের গোলামি খাটতে হবে, এটা লেখা আছে। এইগুলো অসুস্থতার মূল কারণ। তো যে কথা থেকে অব্দি আসলাম, আমি তো অনেক দুঃখের ভান্ডার, মানে আমাকে নিয়ে একটা বই লেখা যেতে পারে, কারণ এরকম দুঃখী রুগীদের আমি গল্প শুনি, তাই আমার মনে এত দুঃখ। আমি শেষ বয়সে একটা বই লিখবো, রুগীদের দুঃখ। আমি তার লকার এরকম একটা নাম দেব, রুগীদের দুঃখ আমি তার লকার, মানে ওদের সব দুঃখগুলো আমার কাছে বলা আছে। আজকেও একটা মায়ের সাংঘাতিক দুঃখ শুনেছি। আমি ওষুধ প্রেসক্রিপশন করতে পারিনি, আগামীকাল পর্যন্ত সময় নিয়েছি। তাই আপনাদেরকে বলে রাখি, 13 বছরের একটা মেয়ে শুধুমাত্র বাবাকে দেখে হিতুটুকু ভয় পায়, কিন্তু ওই মেয়ের কথার বিপরীতে গেলে ওই মেয়ে ওর মায়ের গায়ে হাত তোলে, আজকে কাঁদতে কাঁদতে ওই মায়ের চুলটা দেখাইলো, রান্না করছিল, মেয়ে গিয়ে ওর মায়ের চুলে আগুন ধরিয়ে দিয়েছে। মাটা ডায়াবেটিসে ভুগছে,
রাজশাহীর নাম করা অনেক বড় বড় ডায়াবেটিসের ডাক্তার দেখিয়েছে, কাম হয়নি। আমি কয়েকটা ওষুধ অল্টারনেট করে দিয়ে দিয়ে এখন কন্ট্রোলে রেখেছি। বলতেছে স্যার ওকে ছেড়ে দিতে মন চায়, কিন্তু কি বলবো, আমারই তো মেয়ে আবার ঘুরে ফিরে যে ডাকি খেতে, আবার আমি খেতে না বললেও খায়ও না। কি সাংঘাতিক চিন্তা করেছেন! এগুলোকে বলি দিয়ে দেওয়া দরকার। কষ্টটা এখানে না, আমি যেহেতু একজন হোমিওপ্যাথ, আমাকে খুঁজে বের করতে হবে আর 10টা মেয়ে তার মাকে মারছে না, তার মায়ের চুলে আগুন ধরিয়ে দিচ্ছে না, ও মেয়েটা কেন দিল? ও আমার কাছেও আসে না, একদিন আসছিল আর দ্বিতীয়বার আসেনি। এগুলোতেই আমাদেরকে কাজ করতে হয়। তো কথা বলছিলাম এক্সেসিভ লস অফ ভাইটাল ফ্লুইড। একটা মা 2 বছর অবধি একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, দিনে 5 লিটার, 6 লিটার, 7 লিটার, 10 লিটার দুধ খাওয়াচ্ছে। কি দেন খাওয়াইতে ওই মাকে? একটা আপেল কিনে নিয়ে যা খাওয়ান, ওরে হতচ্ছাড়া বাবারা, দিনেও খাওয়ান না। একটা আঙ্গুর, ডিম, 100টার মধ্যে 90টা মাই পাই না। এখানে অনেকজন আছেন ডাক্তার, পুরুষ মানুষ, দেনি কোনোদিন। মান ইজ্জত বাঁচাইতে হয়তো বলতে পারেন, স্যার আপনি জানেন আমার বাড়িতে এসেছিলেন, প্রত্যেকদিন একটা করে ডিম খাওয়ায়, একটা ডিমেই 10 লিটার দুধের দাম। গরুর দুধ 70 টাকা কেজি। তো এইরকম একটা মা দুধ খাওয়াইতে খাওয়াইতে যদি ওই যে 500টার মতো হয়ে যায়, শরীরে আর কিছু নাই, ভিটামিন ডি লস হয়ে যাচ্ছে, ভিটামিন বি12 লস হয়ে যাচ্ছে, সে ডে বাই ডে প্রস্ট্রেশন এবং ডেবিলিটির দিকে চলে যাচ্ছে, মানসিক শক্তি হারায় যাচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর একমাত্র ওষুধ হলো চায়না। কটা কেস নেবেন বলেন, আমি ডাক্তার সাধ্য। আপনি দেশি যা কোম্পানির চায়না ফাইল আছে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই, দেন। মাদার দিবেন তাও দেন, প্রোটেন্সি দিবেন তাও দেন, খালি খালি কামবো, খালি খালি কাম হবো। কিন্তু ওষুধ লাগবে হলো চায়না, সিনকোনা লাগবে। দ্বিতীয়ত হলো ডায়রিয়া হয়েছে। দেখেন একটা কথা স্পষ্ট বলছি, চাইনার পাতলা পায়খানা ডায়রিয়া জীবনেও সকালবেলা শুরু হয় না, ও রাত্রেবেলা শুরু হয়। আর জুন আর জুলাইয়ের মধ্যবর্তী সময়ে, জুনের 15 তারিখ থেকে নিয়ে জুলাইয়ের 15 তারিখের মধ্যে প্রতি বছর ঘুরে ফিরে যদি পাতলা পায়খানা শুরু হয়, আর ও পাতলা পায়খানা যদি রাত্রে হয়, একমাত্র ওষুধ চায়না, কোনো কথা নেই, কোনো কথা নাই, একমাত্র ওষুধ চায়না। আমি আমার আমার ফ্যামিলিতেই একজনকে এই চায়না দিয়ে বাঁচিয়ে এনেছিলাম, করলা হসপিটাল, তো ওই যে মহাকালী ব্রিজের বাম্পারে, এইখান থেকে বলছিল এর আর কোনো রাস্তা নাই। ওখানকার বেড আপনার নিতম্ব সোজাই থাকে, হলো ফুটা নিচ দিকে পড়তে থাকে, সুযোগ নেই। এই চায়না তাকে বাঁচিয়ে ফিরিয়েছিল। আজও মনে পড়ে চায়নার শক্তিটা কত। ক্রনিক ক্রনিক ডিসপেপসিয়া, পেট ফোলা, তলে হোক উপরে হোক, যা খুশি হোক, আপনার মনে পড়তেছে না এটা উপরে কাজ করে না তলে কাজ করে না মিডিলে কাজ করে, কিন্তু মনে পড়তেছে ডাক্তার সাহেব ওই ঘাস নিড়ানি দেওয়ার মতো একবার বলছিল, এই পেটের মধ্যে খালি পোলা হলেই চায়না কাজ করে, এতটুকুই মনে রাখেন। বাকি রেজাল্টে আপনাকে তথ্য দিয়ে দিবে, উপাত্ত দিয়ে দিবে। একটা সিজারিয়ান মা
বাচ্চা প্রসব করেছে বা নর্মালে বাচ্চা প্রসব হয়েছে, এরপরে ওই মাটার ব্লিডিং হতে থাকে 40 দিন, কারো 60 দিন, কারো 90 দিন। প্লিজ এগুলা ওষুধ দিয়ে কেউ বন্ধ করবেন না, ক্ষতি হয়ে যাবে রোগীর। এরপরে মিন্সটা বন্ধ হয়ে যায়। 3 বছর পর্যন্ত এই মিন্স বন্ধ থাকে। ওটা ক্ষতির কিছু না, ওটা ক্ষতির কিছু না। কিছু হাতুড়িয়া মাল আছে, ওরা আবার ওষুধ দিয়ে ওটা চালু করে। জিমনো চালু করবেন না, বন্ধ থাক। ও ন্যাচারালি বন্ধ হয়েছে, ও ন্যাচারালি শুরু হবে। ওটা রোগীর জন্য বন্ধ আছে। কারো 1.5 বছর, 1 বছর, 6 মাস, কারো ওই যেদিন মিন্স ভালো হয়েছে তার পরের মাসে আবার শুরু হয়ে যাইতে পারে। এগুলো সব নর্মাল, এগুলা কি সব নর্মাল। এই যে 40 দিন, 60 দিন, 90 দিন একটানা ব্লিডিং হচ্ছে, শেষ অবস্থা। তারপরে আবার বাচ্চা দুধ খাচ্ছে। চিন্তা করেন কি হচ্ছে, একদিক দিয়ে বেরোচ্ছে, সব 2 দিক দিয়ে বেরোচ্ছে। এই মাটাকে তখন স্টেবল রাখতে একমাত্র ঔষধ হলো এই চায়না কান দিয়া ভালো করে ঢোকায় রাখেন। একটা কেস যেন ডানে বামে যায় না। আমি আপনাদেরকে অর্থের জন্য পড়াচ্ছি না, পড়াইলে এই মাত্র 6 জনকে নিয়ে আমি ঘেঁষার ঘেঁষার করতাম না, সময় ব্যয় করতাম না। কিন্তু আমার উদ্দেশ্য একটা, বাংলাদেশে কিছু হোমিওপ্যাথি স্ফুলিঙ্গ তৈরি করব, যেগুলা চলবে, সেজন্য আমি কাজ করছি। আপনারা যা পারিশ্রমিক দেন তার বলছি না ওটা দিয়ে আমার কি হয় না, কিছুই হয় না। কারণ আপনারাও তো জানেন যে কি হয় না হয়। আচ্ছা, তাহলে 2 নাম্বার পয়েন্ট দিলাম। এবার 3 নাম্বার পয়েন্ট লিখেন, গ্রেট সেন্সিটিভনেস। 3 নাম্বার পয়েন্ট কি? গ্রেট সেন্সিটিভনেস। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অত্যন্ত সংবেদনশীলতা, সেন্সিটিভনেস। এখন কার কার প্রতি? খোলা বাতাসের প্রতি, ব্যথার জায়গায়। এই খোলা বাতাসের কারণে এই বাতাসের প্রতি এত সংবেদনশীলতা, এত সেন্সিটিভিটি কাজ করে যে ওই বাতাস ওর আঙ্গুলে লাগলেও কলসিকামের মতন ব্যথা হয়, রোডের মতো ব্যথা হয়, অ্যাক্টিয়া রেসিমাসের মতো ব্যথা হয়, সিমিসিফুগার মতো ব্যথা হয়। সিমিসিফুগার মতো কি হয়? ব্যথা হয়। লাস্ট পয়েন্ট, যে কয়েকটা পয়েন্ট বলেছি তার মধ্যে লাস্ট পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হলো বধিরতা, ইম্পেয়ার্ড বা টাইম্প্যানিটিস। টাইম্প্যানাইটিস, কান পচেছে, পাকতেছে, লাল হয়ে আছে, ওর ভিতরে সাদা কিবা দেখা যাচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে, এগুলার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। খুব ভালো কাজ করে। চায়না 200 গর্ভবতী মায়েদের জন্য দিনে 3 বার, 4 বার, 5 বার অব্দি প্রেসক্রিপশন করা যেতে পারে। গর্ভবতী মায়েরা দুধ খাওয়াইতে লাগলেই পেট ফুলে। কি বলতেছি কোন সবাই? দুধ খাওয়াইতে লাগলেই পেট ফুলে। চায়না ছাড়া কোনো ওষুধ হোমিওপ্যাথিতে নাই। ও বলে গেছি তো, আপনারা তো আবার লিখতেছেন, আমি তো আজকে আবার ঝড় তুলে দিচ্ছি। এক্সট্রিমলি সরি, মনে করে দিবেন তো। আচ্ছা, আস্তে অসুবিধা নেই। ওকে স্যার, এবার আসি
রোগীর চেহারা নিয়ে, এগুলা কি চাইনার ফরজ সিমটমস বলছি, একটা যদি ভুলে যান সব ভুল হয়ে যাবে। এই কয়েকটা জিনিস কোন রোগীর মধ্যে যদি দেখতে পান, সে যা নিয়ে আসুক ওষুধ হবে চাইনা। আমার কথা বোঝা গেল? এবার ভ্যাট বকা শুরু করতেছি চাইনা নিয়ে। ধরেন এবার ভ্যাট বকা শুরু করতেছি কি নিয়ে? চাইনা নিয়ে। আমি খারাপ কিছু বলবো না, ভালো কিছুই কম। লেখেন চেহারা, লেখেন চেহারা, কমপ্লেকশন। চেহারার দিকে তাকাইলে মনে হবে মোম ঘষে দেওয়া আছে, মানে ফ্যাকাশে। চোখগুলো ভিতরে ঢুকে আছে এবং চোখের চারি সাইড দিয়ে নীল হয়ে আছে, নীল আভা দ্বারা বেষ্টিত হয়ে আছে। এই রুগীরা শারীরিক এবং মানসিক কোনো কাজ পছন্দ করে না। Great dislike to all mental and physical exertion. চায়নার রোগীরা সমস্ত ধরনের শারীরিক মানসিক পরিশ্রম অপছন্দ করে। Great dislike to all mental and physical exertion. ট্রিপল প্লাস। এরা মারাত্মক ইনডিফারেন্স, উদাসীন। এরা নীরব থাকতে পছন্দ করে। এরা নিজেকে স্পষ্ট প্রকাশ করলেও এরা অস্পষ্ট। এরা নিজেকে স্পষ্ট ভাবে প্রকাশ করলেও এরা কি? অস্পষ্ট। এদের মধ্যে হতাশা আর বিষণ্ণতায় ভরা গোডাউন। এদের ভেতর হতাশা আর বিষণ্ণতায় ভরা, লেখেন ব্র্যাকেটে গোডাউন। এরা সব সময় ফিক্সড আইডিয়ায় ভোগে। সাফার ফর্ম ফিক্সড আইডিয়া 3+। এদের মাথায় ফন্দিতে ভরা, মাথার মধ্যে ফন্দিতে ভরা। এরা মতলববাজ হয়ে থাকে, নানা ধরনের মতলবের কথা কয়। এদের কাল্পনিক শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। বিভিন্ন ধরনের কল্পনায় মুখ থুবড়ে পড়ে থাকে। বিভিন্ন ধরনের কল্পনায় মুখ থুবড়ে পড়ে থাকে। ধরুন, ঠিক আছে, এরা ওই যে বললাম না, এদের কাল্পনিক শক্তিটা খুব তীক্ষ্ণ। আমি নিশ্চয় আপনাদের শত্রু। কেন শত্রু? এইভাবে শত্রু যে বেটার একটা চুলও পাকেনি, একটা দাড়িও পাকেনি।
এই বেটা হোমিওপ্যাথিক ধরলো কি করে, আর হোমিওপ্যাথি এক ধরলো কি করে? এটা হলো আপনাদের প্রথম কল্পনা শক্তি। বাংলাদেশের মধ্যেও ডাক্তার সাদ হয়ে উঠলো কি করে? তো ডাক্তার বর্মনের ওসিলায়। তখন তো ডাক্তার বর্মন 3 তালাক দিছে, ডাইরেক্ট অনলাইনে লিখছে ওকে একটা রুগী দেখাবেন না। সেদিন থেকে আবার রুগী বেশি হয়ে গেছে, কারণ একটা রুগী দেখলে 10টা টেনে নিয়ে আসে, এরকম অবস্থা হয়ে গেছে। এই যে শত্রু, এই যে মনে মনে ভেবে নিছেন। ধরেন একটা দোকানে চিপস কিনতে গেছেন, ওখানেও আপনার কাজ করবে। ও বেটা মনে হয় এই দোকান থেকে চিপস কিনবে, মানে আমি ওই দোকান থেকে চিপস কিনবো না, আমি এই দোকান থেকে কিনেছি, ওইখানে আসবে না। কিন্তু আমি পশ্চিমকালে ওই দোকান চিনিও না, যাবো না। বুঝলেন? আচ্ছা, ধরেন আপনারা 5 বোন 6 বোন, এক বোনের সাথে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেছে, আর এক বোন আর ওই বোনটা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছে। ওই যে শত্রু বোন ওই দুইজনের সাথে কথা বলছে, ও দুজনে আপনার কাছে শত্রু হয়ে গেছে। তোরা 3 জন আসেলি মানে আমার নিয়ে কথা কইস, বাস শত্রু। এদের এই কাল্পনিক শক্তিটা এতটা, বিছনায় শুয়েও এরা শান্তি পায় না, জানেন? ওইটা খাটের তলায় দেখে, বেটা মনে হয় আমার খাটের তলায় কিছু রাখছে, আমার সব কথা বেটা শুনতে পায়। বুঝেন? এই ধরনের কাল্পনিক শক্তি এদের জীবনটাকেই শেষ করে ফেলে। এও কিছু একটা বললে হইছে, বেটা আমার ওই শত্রুটাই এই বেটাকে আমার পেছনে লাগিয়ে দিয়েছে, একে কি করে হটানো যায়? এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি এটাই চলে। ওকাকে চায় না, দেন তো 1 এম বা 10 এম, ওকাকে ঠিক করবেন, শত্রু এমনি ভালো হয়ে যাবে। ও বেটাই শত্রু তৈরি করছে। তার আগে কুত্তায় কামড়ানো যে ওষুধটা আছে, লাইসিনাম বা হাইড্রোফোবিনাম, ওটা দেন। কারণ কি জানেন? এই চায়না স্বপ্নের মধ্যে কুত্তা দেখে, যখন ওর মনের অবস্থা আরো কঠিন হয়ে যায়, তখন এর কাল্পনিক শক্তি দ্বারা আবিষ্কার করে আমার শত্রু রাস্তায় যে কটা কুত্তা ছাড়ে দিয়ে রাখছে আমার জন্যই রাখছে, যেন আমি বাড়িতে বের হইতে পারি। ও খালি কাঁচা কঞ্চি দিয়ে পিটাইলে ভালো হয়ে যাবে না? কোন দিক না গো, কাঁচা কঞ্চির দরকার নাই। ও ওই চায়না বোতলের থেকে ঢালে খাইতে দেওয়া লাগবে, রস, কঞ্চির রস, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এইভাবে এরা বাস আস্তে আস্তে পাগলের দিকে চলে যায়। যখন আপনি চায়না তাকে দিবেন, এক্সাক্ট পোটেন্সি সিলেক্ট হবে, তখন এই চায়না ওর চেতনাকে পুনরুজ্জীবিত করবে এবং সে ভালো মানুষ হবে। তাই বলছিলাম এদের মনে ফোন দিতে আটা, রাত্রেবেলা নানা ধরনের চিন্তা করে, নানা মতলব অবলম্বন করে, মতলবের কথা বলে, এরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। সেন্স অ্যাকুইট বলে একটা রুব্রিক্স আছে, নানা ধরনের কল্পনা করে এবং ফিক্সড আইডিয়াতে ভোগে। এই কয়েকটা মেন্টাল সিমটমস হলো চূড়ান্ত লেভেলের মেন্টাল সিমটমস চায়নার। তাহলে মেন্টাল সিমটমস গেল, এবার কই হলো কাল্লার কথা। কাল্লা লেখেন গো, শর্টকাট লেখেন, মাথা ব্যথা লেখেন, শর্টকাট দ্রুত লেখেন, মাথা ব্যথা লেখেন। শোনেন, প্রথম কথা, মাথা ব্যথা যখনই শুরু হবে বেলেডোনার মতন মুখ লাল হয়ে যাবে, ভেতরে ডপ 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 করে হ্যামারিং থ্রবিং পেন হতে থাকবে,
থাকতে থাকতে এমন অনুভূতি আসবে যে ওর মাথার উপরের প্লেট খুলে বাস্ট হয়ে চলে গেছে। অদ্ভুত ভাবে বলা যায়, শুধু অদ্ভুত ভাবে বলবো না, আমি স্ট্রংলি সে করছি, বলছি, অতিরিক্ত রক্তক্ষরণের পরে যদি মাথা ব্যথা শুরু হয়, একমাত্র ওষুধ হলো চায়না। অতিরিক্ত সেক্সুয়াল এক্সেস ইন্টারকোর্সের ফলে যদি মাথা ব্যথা শুরু হয়, কি মেয়ে কি ছেলে, ওখানেও দিতে হবে চায়না, ওখানেও চায়না দিতে হবে। এগুলা সব প্রোটেনসি ওয়ানে, এগুলা সব প্রোটেনসি ওয়ানে। এরা যেমন বাতাসকে খারাপ লাগে, এদের সূর্যের আলো খারাপ লাগে, সূর্যের আলোতে গেলে মাথা ব্যথা বাড়ে, ভীষণ জোরে চাপলে ভীষণ ভাবে আরাম পায়। মাথা ব্যথাটা এমন, যেমনটা বললাম বাস্ট হয়ে যাবে, তেমনটা রোগী বলে আমার মাথাটার ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ধপ 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 করে, হাতুড়ি দিয়ে আঘাত মারার মতো বলে, মাথার ভিতরে ছেড়ে ফেলার মতো বলে। মাথা ব্যথাটা পেছন দিক থেকে সামনের দিক পর্যন্ত চলে আসে, সেখান থেকে পুরো মাথা ছড়িয়ে যায়, নড়াচড়াতে আরো বেশি খারাপ হয়, সামান্য একটু যদি নড়ে আরো বেশি খারাপ হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তাকে হাঁটতে হয়, দাঁড়াতে হয়, তাহলে কিছুটা ভালো বোধ করে, কিছুটা ভালো বোধ করে। নেক্সট, এরা আলো সহ্য করতে পারে না, কোনো আর্টিফিশিয়াল আলো এরা সহ্য করতে পারে না, এরা জোরে কোনো শব্দ সহ্য করতে পারে না, এরা তীব্র কোনো গন্ধ, গায়ে খালি বডি স্প্রে মেরে যদি বাড়ি ঢোকেন, আপনার বউ যদি আপনার খুন্তি নিয়ে তাড়া না ধরছে, সে যদি সাইনার হয়ে থাকে, তাহলে আমার নাম কি আর আপনার নাম কিটা? তীব্র কোনো গন্ধ সহ্য করতে পারে না। এগুলা সবসময় চাইনা প্রেসক্রিপশনের জন্য সবার আগে রাখতে হবে। এদের মধ্যে অত্যন্ত ক্ষুধা, এরা সব সময় টেস্টি খাবারগুলো পছন্দ করে, মদ অত্যন্ত প্রিয়, ঠান্ডা জিনিস, সুস্বাদু খাবারের প্রতি অত্যন্ত আকাঙ্ক্ষা, যেগুলা অতিরিক্ত মশলা তৈল যুক্ত, এবং ঠান্ডা পানির প্রতি মারাত্মক আকাঙ্ক্ষা চায়নার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। ঠিক এখানে আর একটা জিনিস লিখে রাখেন, জ্বরের ক্ষেত্রে এর সব উল্টে। ডিসপেপসিয়ার জন্য, বদ হজমের জন্য অত্যন্ত ভালো কাজ করে। যখন এই রোগীর ডিসপেপসিয়া দেখা দেয়, এগুলা কিন্তু সব প্র্যাকটিক্যাল বলছি এখন, তখনই খাবারের প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয়। আমি ঘৃণা বলবো, হ্যাঁ আমি ঘৃণাই বলছি, তীব্র ঘৃণা সৃষ্টি হয়। পেটটা সব সময় হি ফিলস, সে সবসময় পেটটাকে ফুল অনুভব করে, ভরা অনুভব করে, সামান্য একটু খাবার পেটের মধ্যে গেলেই পেট ব্যথা শুরু হয়। ও বেটাকে মায়েরা পিঠে দড়ি দিয়ে বাইন্দা কোনোদিন রুটি খাওয়াইতে পারবেন না, কারণ রুটির স্বাদ ওর কাছে তিতা মনে হয়। মদ, অন্যান্য যতগুলো রিফ্রেশিং ড্রিঙ্কস আছে, এগুলা যদিও পছন্দ, কিন্তু খাইলে অবস্থা আরো টাইট হয়ে যায়। কখনো কখনো তীব্র ক্ষুধা অনুভব হয়, যেটাকে ক্যানাইন হাঙ্গার বলা যেতে পারে, রাক্ষসী ক্ষুধা। পেটের মধ্যে সবসময় গুড়গুড় করে,
পাতলা পায়খানা হয়, বমি হয়, অস্বস্তি হয়, পেটের মধ্যে হড়মড় করে গর্জন করে। ডিসপেপসিয়ার জন্য এই লক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু ডিসপেপসিয়া বললাম, আমরা ডায়রিয়াকে হজম করে দিই। পায়খানা হলুদ, আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা পানিতে পরিণত হয়। ওই পানিগুলা যখন পেনে পড়ছে, ফেনা যুক্ত হয়ে যাচ্ছে, ফেনা হয়ে যাচ্ছে। ও চায় না পায়খানা বেরোক, কিন্তু পিছন দিক দিয়ে পায়খানা বেরোতে থামতেছে না। ইনভলেন্টারি স্টুল যখনই বের হচ্ছে, তখন ওই ঘরে ওরে বাপ রে বাপ 3-4টা মাস দিয়েও থাকা অসম্ভব। কিন্তু এত পানি বেরিয়ে যাচ্ছে, এত দুর্গন্ধ, মনে হচ্ছে পেটের প্রত্যেকটা লার্জ অ্যান্ড স্মল ইন্টেস্টাইন সব পচে শেষ হয়ে গেছে। তারপরেও পেটের মধ্যে কোনো ব্যথা নাই। যা খাইছিল সকালবেলা, স্যালাইন, হালুয়া রুটি, ভাত, যাও, সব দেখছেন গোটা গোটায় বেরোচ্ছে। এ রোগীরা রাত্রেবেলা যদি খায়, খাওয়ার পরে এদের অবস্থা আরো প্রচন্ড খারাপ হয়। আমি স্পষ্ট বলতে পারি, চায়না ডিপ অ্যান্টিসিফিলিটিক রেমেডি, চায়না ডিপ অ্যান্টিসিফিলিটিক রেমেডি, কোনো কথা নেই। এই যে ডায়রিয়ার কথা বলছি না, এই ডায়রিয়া ভালো হয়ে যাওয়ার পরে, এই ডায়রিয়া ভালো হয়ে যাওয়ার পরে যদি মাথায় পানি চলে আসে, যেটাকে হাইড্রোসেফেলাস বলা হয়, ডায়রিয়া চাপা পড়ার পরে যদি মাথায় পানি চলে আসে, যেটাকে হাইড্রোসেফেলাস বলা হয়, আপনি চায়না 200 প্রেসক্রিপশন করবেন দিনে 2 বার। পুরুষত্বহীনতার জন্য চায়না বেশ ভালো কাজ করে। যে বেটারা অতিরিক্ত পরিমাণে মদ খায়, বিড়ি খায়, চুয়ানি খায়, ওই যে আরো কিবা কিবা আছে, এগুলা খায়, এগুলা খাওয়ার ফলে যদি পুরুষত্বহীনতা দেখা দেয় বা অতিরিক্ত ইন্টারকোর্স করার ফলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমরা সেক্ষেত্রেও চায়নার কার্যকারিতা খুঁজে পাই এবং চায়না কাজ করে। এবং চায়না কি করে? কাজ করে। এবার কব চায়নার জ্বরের কথা। জ্বরের গল্প বলেই আমি আজকে বিদায় নেব। যে কয়েকটা পয়েন্ট এখন পর্যন্ত বলছি, একটা পয়েন্টে যদি খালি ওষুধ পান আর রুগী পান, মিস হবে না। ধরেন জ্বরের কথা কই, জ্বর কথা একটাই, ম্যালেরিয়া জ্বরে খুব ভালো কাজ করে। ও ডায়রিয়ার কথা বলছি, রাত্রেবেলা বেশি হয়, বিশেষ করে রাত 12টার পরে। আর রাত 12টা যেহেতু বলছি, রাত 12টার পরে 2 ঘন্টা পরে 3টা বাজে, 3টা থেকে সকাল 10টা পর্যন্ত যে কোনো ডায়রিয়ার উৎপত্তি পোডোফাইলাম একমাত্র ওষুধ। পোডোফাইলাম একমাত্র ওষুধ। শর্ত হলো পেটের মধ্যে হড়মড় 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 করতেই থাকতে হবে। ম্যালেরিয়া জ্বরের জন্য বা যে কোনো জ্বরের জন্য চায়নাকে কখন প্রেসক্রিপশন করবেন? দেখেন, জ্বর আসতেছে, এর সাইন সিমটমস হচ্ছে রোগীর প্যালপিটেশন হচ্ছে, ইন্টারমিটেন্ট ফিভার, জ্বর আসতেছে, এর প্রথম সিমটমস কি? অহেতুক বুক ধড়পড় ধড়পড় শুরু করবে, রোগীর মধ্যে অস্থিরতা তৈরি হবে, বমি বমি ভাব আসবে, প্রচন্ড পিপাসা বাড়বে, ঘন ঘন ক্ষুধা লাগবে, ঘন ঘন মাথা ব্যথা হবে এবং বেলের মতন
মাথায় ওই বেলের যেমন হেডে কনজেশন হয় ওই রকম রক্তশ্বাস দেখা দিবে। এগুলা হলো জ্বর আসতেছে এর সিমটমস, এখনো কিন্তু আসেনি, রাস্তাত আছে। এবং এই যে জ্বর আসতেছে, এবার রোগী কাঁপতে শুরু করবে, মারাত্মক লেভেলের কাঁপা, ভূমিকম্পের মতন। কাঁপতে কাঁপতে রোগীর গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে, মনে করেন 8টা-10টা কম্বল দিয়ে আবার বাপ রে বাপ কি কাঁপা কাঁপি করে। এখন রোগীর যদি প্রশ্ন করেন, হাগো ওই কম্বল দেওয়ার পরে তোমার আর পানি পিপাসা থাকে? বললেন, ওরে ডাক্তার কি বলেন না বলেন, ওই কাঁপার আগে মনে হয় যে পুকুরের পানি আমি শেষ করব, কিন্তু যখন কাঁপা শুরু করি আর ওই 8-10টা কম্বল দিয়ে আমাকে ঢাকা হয়, তখন পানির পিপাসা তো দূরের কথা, বাকি জিনিস আমার মনেই থাকে না। আসল কথা হলো ফার্স্ট লেস হয়ে যায় ওই ঠান্ডা অনুভব করার পর থেকে। ওই শীত ভাবটা যখনই চলে যায়, দিয়ে জ্বরের যে উত্তাপটা প্রকাশ পায়, তখনই আবারও বেটা পিপাসা যে পালাইছিল না ঠান্ডার ভাব দেখে, ও বেটা এসে আবার উপস্থিত হয়। 100-তে 300% চায়না দিলে ওই জ্বর যেতে বাধ্য। মূল কথা হলো রোগীর শরীরে যখন ঠান্ডা হবে জ্বরের আগে, তখন পিপাসা থাকবে না, যখনই উত্তাপ শুরু হবে তখনই পিপাসা কি চলে আসবে। এ বিষয় ক্লিয়ার আশা করছি। এই পিপাসা, এই যে জ্বর, চায়নার জ্বর রাত্রেবেলা কখনো আসে না, থোক করি আসে না বলবো না, হ্যাঁ আসে নাই বলবো, কারণ কোন জ্বর যদি রাত্রেবেলা আসে তাহলে চায়না ব্যবহার করে একটুকু রেজাল্ট পাবেন না আশা করছি, 2-একটা কেস এদিক ওদিক যেতে পারে। কিন্তু দিনের ভিতরে যখনই জ্বর আসুক না কেন, সেটা 1 দিন পর, 1 সপ্তাহ পর, 1 মাস পর, 2 ঘন্টা, 1 ঘন্টা পর, 7 দিন পর পর, 14 দিন পর পর, 15 দিন পর পর, মানে যখনই আসুক জ্বর আসতেছে দিনের বেলা, রাত্রে বেলা না। চায়না দিলে কাম হবে না এমনটা রোগী বলবেও না। 3টা জিনিস চায়নার জ্বরের ক্ষেত্রে মনে রাখবেন, একটা হলো শীত, একটা হলো উত্তাপ, এই দুটা আমি ইতিমধ্যে ক্লিয়ার করেছি। এবার ঘামকে ক্লিয়ার করছি। যখন রোগীর শরীরে ঘাম থাকে, এবং ওই যে তাপও আছে, পিপাসাও আছে, রোগী পানি পান করছে বা পিপাসা রোগীর লেগেছে, এই অবস্থাতে ওই যে জ্বরের যে তাপমাত্রা সেটা ডাউন হয়ে যাবে, রোগীর শরীরে ঘাম চলে আসবে, ঘাম চলে আসবে। চায়নার রোগীরা যতক্ষণ বেটা বসে থাকবে বা কাজের মধ্যে থাকবে ততক্ষণ বেটার ঘাম হবে না। বসে থাকুক আর কাজের মধ্যে থাকুক, এ বেটার ঘাম হবে না। কিন্তু এ বেটা যখনই ঘুমানোর জন্য ট্রাই করতেছে বা ঘুমায় পড়ছে, শুয়ে পড়েছে, তখনই ঘাম দেখা দেবে। এটা আরেকটা ওষুধের মস্ত বড় লক্ষণ, সেটা হলো কোনিয়াম। পার্থক্য, কোনিয়াম শুয়ে খালি চোখ বন্ধ করলে টর্নেডোর মতন ঘুরাইতে লাগে, ও ধরপড় করে উঠে বসে যায়, সব ভালো হয়ে যায়। কিন্তু এই জিনিসটা চায়নার মধ্যে নাই। দেখেন, ইন্টারমিটেন্ট ফিভার আর ম্যালেরিয়া ফিভারের কথা বলেছি, যখন এই চায়না দিয়েও আপনি এই জ্বর যাওয়াতে পারতেছেন না, বিলিরুবিনটা কিছুটা বেড়েছে, লিভারের উপরে প্রেসার আসছে, রোগী বুকের ব্যথার কথা বলছে,
তখন দুটো ওষুধের সংমিশ্রণ কম্বিনেশন ওষুধ ব্যবহার করতে হবে। একটা হলো চায়না আর একটা হলো আর্সেনিক, যেটাকে বলা হয় চিনিনিয়াম থুক্কুরি চায়না, আর হলো সালফার, যেটাকে চিনিনিয়াম সালফ বলা হয়, সালফ বলা হয়। এই ওষুধটা ব্যবহার করতে হবে, জ্বর যাইতে বাধ্য। দেখেন দুটো ওষুধ, সালফ আর চায়না, চিনিনিয়াম সালফ হয়েছে, চিনিনিয়াম আর্স আছে, ব্যবহার করতে হবে। যখন চিনিনিয়াম আর্স এর কথা বলছি, পার্থক্যটা এখানে লিখে নেন। এই আর্স এর জ্বর বেলা 11টা থেকে 2টো আর রাত 1টা থেকে 2টোর মধ্যে, বেলা 1টা থেকে 2টো অথবা রাত 1টা থেকে 2টোর মধ্যে হয়ে থাকে। কখনো কখনো রাত 12টা থেকে 2টার মধ্যেও পেতে পারি। চায়নার জ্বর বলছিলাম দিনের যে কোনো সময় আসতে পারে। আর্সেনিকের জ্বরের পূর্বে রোগীর পিপাসা থাকে না, এর থাকে, এর থাকে। আর্সেনিক শীত এবং তাপ পর্যায়ক্রমে আসে, কিন্তু বাহ্যিক ভাবে যদি ওই লেপ কম্বল দিয়ে গরম করা হয় বা রুম যদি হিটার দিয়ে গরম করা হয়, তা আর্সেনিক আরাম পায়। কিন্তু চায়নার মধ্যে শীত, হাত পা বরফের মতন ঠান্ডা, পিপাসা লাগলে সামান্য পানি পান করতেছে, মাথা ধরা, ভক 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 করা, জ্বরে প্রলাপ বকা, এগুলো চায়নার মধ্যে নাই। ধরে নিলাম রোগীটা ম্যালেরিয়া জ্বরে ভুগতেছে, জ্বর থেকে স্প্লিনটা অ্যাটাক করেছে, হওয়াটাই স্বাভাবিক, কমন। লিভারেও প্রবলেম, জন্ডিসও দেখা দিয়েছে, আপনি চায়না দিয়েছেন ম্যালেরিয়া জ্বর দূর করার জন্য, নিশ্চয়ই ভালো ওষুধ, উইদাউট সিমটম প্রেসক্রিপশন করা যায়, ভুল নেই, কিন্তু যাচ্ছে না। তখন চায়না আর আর্সেনিকের কম্বিনেশন যে ওষুধ আছে চিনিনিয়াম আর্স, সেই ওষুধটা ব্যবহার করতে হবে এবং জ্বর চলে যাবে। যখনই এইরকম সিঙ্গেল ওষুধ যেমন চায়না কাজ করছে না, তখনই আপনার চিনিনিয়াম সালফ এবং চিনিনিয়াম আর্সকে চিন্তা করতে হবে, কারণ চায়না এবং সালফার, চায়না এবং আর্সেনিকের একটা কম্বিনেশন ওইটা। কিছু হোমিওপ্যাথি ডাক্তার বলে আমরা ডাবল ওষুধ ব্যবহার করি না। আরে বেটা, দুটো কম্বিনেশন ব্যবহার করতেছিস। কিছু কোম্পানি তাদের কোম্পানির লাইসেন্সটাকে টিকিয়ে রাখার জন্য প্যাটেন্ট ওষুধ ব্যবহার করতেছে, কম্বিনেশন ওষুধ। ওখানে তোমাদের চুলকানি আর সরিয়ার বেটা, তুমি চায়না আর সালফার, চায়না আর আর্সেনিক ব্যবহার করতেছো, এখানে কোনো কুরকুরি নাই, করবি না এরপর থেকে ব্যবহার, কুরকুরি করবেন না এরপর থেকে ব্যবহার। বহুত বলছেন, করছেন, কিন্তু নিজের পেছন যে ছেড়া, এটা তো দেখেন নাই কখনো। আমি 2021-22 একটা মৎস্য বিভাগে রাজশাহীতে উনি কর্মরত ছিলেন, এখন ময়মনসিংহে আছেন। ওনার ওয়াইফের চায়না দিয়ে পিত্ত পাথরের জন্য কাজ করেছিলাম। দেখেন, পিত্ত পাথরটা বের করা খুবই কষ্টকর। 100টা কেসের মধ্যে 99টা বাহির হবে না, এটা হলো চূড়ান্ত জ্বলন্ত সত্য কথা। আপনারা তো হোমিওপ্যাথি ডাক্তার, আপনারা আবার সত্য কথা বলতে পারেন না, এটা হলো সমস্যা। ঠিকই সত্য কথা বলতে পারেন না, এত বহুত বকবক করছি। 100টার মধ্যে 99টা পাথরের রোগী ভালো হয় না, একটা ভালো হয়। আমিও করছি, আবার আমারও বিফল কেস আছে, তাই বলতেছি আর কি। আপনাদের সঙ্গে নাও মিলতে পারে, আপনাদের 100টায় ভালো হইতে পারে। দেখেন, পাথর চলে গেছে, কিন্তু আপনি যত বড় হেডামলা ডাক্তার হন না কেন, আপনি কখনোই গ্যারান্টি দিতে পারবেন না এই পাথরটা আর ফিরে আসবে না। আমরা বিভিন্ন বইপত্রে খুললে দেখি পিত্ত পাথরের জন্য চায়না, বইপত্রের কথা কেন বলবো, অ্যাবডোমেনের মধ্যে গিয়ে গল স্টোনের মধ্যে ঢুকলেই কতগুলো ওষুধ আছে রেপাটরিতে, সেখানে যাই না। চায়না আছে, ক্যালকেরিয়া কার্ভ আছে, সারসাপেরিলা আছে, কার্ডোয়াস ম্যারিনাস আছে,
আছে। যাই হোক, এত কিছু বলে সময় নষ্ট করা যাবে না আজকে। তো আপনার চিকিৎসায় কি পাথর চলে গেছে, এই পাথর যেন পুনরায় আর জন্মাতে না পারে, সেটা পিত্ত পাথর হোক, সেটা স্প্লিনের হোক, সেটা প্যানক্রাইটিসের হোক, সেটা কিডনির হোক, আপনাকে সব থেকে হেল্প সাহায্যকারী বা সাহায্য করবে হলো এই সাইনান। সে পুনরায় কোনো পাথরকে শরীরে জন্মাইতে দেয় না। আর আরেকটা ভালো ড্রাগ আছে সাইনার সমপর্যায়ের, সেটা হলো কোলেস্টেরিনাম 3x। বর্তমান সময় অনুযায়ী আমি মনে করি কি হোমিওপ্যাথি, কি অ্যালোপ্যাথি, কি সাধারণ মানুষ, কি অসাধারণ মানুষ, এই কোলেস্টেরিনাম 3x বা 6x 1 বোতল করে 6 মাস পর পর খাওয়া উচিত। এবার ধরেন পাথরের খুব ব্যথা কমাইতে হবে, বেলেডোনা 6x বা 3x 30 মিনিট পর পর দেন, ও ব্যথা 100-তে 99% কমতে বাধ্য। হইল না, চাইনা দেন, কমবে। এখন ধরেন যে রোগীর পাথর হয়েছে, আপনি ওটা বের করতে পারতেছেন না, বরং দেখতেছেন আপনার ওষুধ দেওয়ার পরে ওই পাথর আরো বাড়তেছে। এই পাথরটা যেন আর না বাড়ে, যে অবস্থায় আছে ওই অবস্থাতেই যদি রাখতে হয়, আপনার হাতের প্রথম এবং প্রধান অস্ত্র হলো কার্ডুয়াস ম্যারিনাস। আপনার হাতে প্রথম এবং প্রধান অস্ত্র কি? কার্ডুয়াস মারিনাস। কতগুলা দিয়েছি, আজকেও একটা রোগীকে দিয়েছে কার্ডুয়াস মারিনাস। হুট করে কখনো ব্যথা উঠে গেছে, এখন মেডিকেলে নিয়ে যাইতে অ্যাম্বুলেন্সও পাবেন না, ক্যালকেরিয়া কার পানিতে গুলিয়ে 5 মিনিট অন্তর অন্তর খাওয়ান, কমে যাবে। প্রস্রাবের পাথরি বের করতে হলে সারসাপেরিলা আর বেনজোইক বারবারিস ভালগারিস হলো একমাত্র অস্ত্র। অল্টারনেট করেও দিতে পারেন, সিমটমস অনুযায়ী আলাদা আলাদা করেও দিতে পারেন, কাজ হবে। তবে প্রস্রাবের পাথরের কারণে টুক করে কিডনির পাথর বা ওই কিডনি থেকে ব্লাডার অব্দি কোনো পাথরের কারণে বা ব্লাডার থেকে ইউরেথ্রা পর্যন্ত কোথাও পাথর হয়েছে, এর কারণে যদি প্রস্রাব না বের হয়, ব্লাডারে কিডনিতে জমে যদি ভীষণ ব্যথা হয়, এই প্রস্রাবকে ওই পাথর সহ হড়মড় করে বের করতে সাহায্য করে হলো সারসাপেরিলা। দ্বিতীয়বার প্রশ্ন করলে উত্তর দেবো না, কারণ এগুলা সিমটমস একবারই বলা যায়, দ্বিতীয়বার বলা যায় না। এই কয়েকটা জায়গায় আমি চাইনাকে ব্যবহার করে বেশ ভালো রেজাল্ট পেয়েছি। এন্ড সর্বশেষ লাস্ট একটা টিপস আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। বর্তমানে ঠান্ডার রোগীর সংখ্যা প্রচুর, এ দেখতে দেখতে আমিও হতাশ। এই হতাশা থেকেই একে একে সব ম্যাথমেটিকার পাতা উল্টাচ্ছিলাম, খুঁজতেছিলাম। আগেও কাজ করেছি, বর্তমানেও করে মারাত্মক রেজাল্ট পাচ্ছি। তাই আপনাদেরকেও বলে দিচ্ছি, যে ব্যাটার, যে ব্রিটিশ, যে রোগীর ঠান্ডাই ভালো করতে পারেন না, মানে ওর ধাতু, ওর কনস্টিটিউশন পরিবর্তন হয়ে ধরেন ঠান্ডারই কনস্টিটিউশন হয়ে গেছে, ঠান্ডায় ঠান্ডায় ঠান্ডায়, পানি হাত দিলেও ঠান্ডা, বাতাসে গেলেও ঠান্ডা, উজু করলেও ঠান্ডা, তরকারি রান্নলেও ঠান্ডা, খালি ঠান্ডা আর ঠান্ডা, সব ওষুধ ফেল। প্রতিষেধক ওষুধ বলে হোমিওপ্যাথিতে কোনো কিছু নেই, শতভাগ সত্য। কিন্তু আল্লাহর রস্তে ক্যালিকার্বকে ব্যবহার করবেন, একটা কেসেও বিফলে যাবেন না, একটা কেসেও বিফলে যাবেন দন্তের নয়কারে না। এই ছিল আজকের আলোচনা। আশা করি সমৃদ্ধ হলেন। আপনাদের সে বাগানের
ঘাসগুলো আমি উপরে ফেলতে পেরেছি, এখন আপনারা নিজের শক্তিতে চলে উঠবেন, সেই কামনা।